আমি যদি বলি বিশ্বের দীর্ঘতম নদী শুধু একটি পানির ধারা নয়, বরং হাজার বছরের সভ্যতার জন্মদাতা, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আজ এমনই একটা রহস্যময় নদী নিয়ে আমরা আলোচনা করব মিশরের নীল নদ নিয়ে এবং খুঁজব নীল নদের রহস্য। ভিডিও শুরু করার আগে আপনাকে বলবো, আপনি যদি আমাদের ভয়েস অফ উইজডম বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি ক্লিক করুন। খ্রিস্টের জন্মের 3150 বছর আগে আফ্রিকা মহাদেশের রহস্যকেরা এই নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা। বিশ্বের দীর্ঘতম নদ এটি। পবিত্র হাদিস শরীফে এই নদকে জান্নাতের নদ বলে আখ্যা দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের 2839 নং হাদিসে বলা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইহান, জায়হান, ফুরাত ও নীল এসব জান্নাতের নহরগুলোরই অন্তর্ভুক্ত। ইমাম নববী বলেন, এই নদ নদীকে জান্নাতের নহর বলার উদ্দেশ্য হলো এর তীরবর্তী শহরগুলোতে ইসলাম ব্যাপকভাবে প্রসারিত হবে। নীল নদ ইতিহাসে নানা নামে পরিচিত। গ্রিক কবি হোমার তার ওডিসিতে নীল নদকে ইজিপ্টাস নামে অভিহিত করেছেন। আবার মিশর ও সুদানের আরবরা একে আরও বিভিন্ন নামে ডাকে, যেমন আন নীল, আল বাহার, বাহার আন নীল, নাহার আন নীল। দুনিয়ার সবচেয়ে বিখ্যাত নদীগুলোর মধ্যে অন্যতম হলো নীল নদ। কিন্তু জানেন কি, এই নদের নামেরও রয়েছে এক অদ্ভুত ইতিহাস। আরবি ভাষায় নীল নদকে বলা হয় আন নীল। মিশরের স্থানীয় আরবি উপভাষায় একে বলা হয় ইল নীল। আর প্রাচীন মিশরীয় ভাষায় এর নাম ছিল ইতেরু, যার অর্থ নদী। আফ্রিকা মহাদেশের একটি নদ, এটি বিশ্বের দীর্ঘতম নদ এবং এই নদের রয়েছে দুইটি উপনদ, শ্বেতনীল নদ এবং নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেতনীল নদ দীর্ঘতর। শ্বেতনীল নদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল হতে উৎপন্ন হয়েছে। এর সর্বদক্ষিণে উৎস হল রুয়ান্ডাতে 2 ডিগ্রি এবং পূর্বে 29 ডিগ্রি, এবং এটি এখান থেকে উত্তর দিকে তানজানিয়া, ভিক্টোরিয়া হ্রদ, উগান্ডা, দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নীলাভ নীল নদ ইথিওপিয়ার তানা হ্রদ হতে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। দুটি উপনদী সুদানের রাজধানী খার্তুমের নিকটে মিলিত হয়েছে। ইসলাম ধর্মমতে সিদরাতুল মুনতাহার পদদেশ হল নীল নদের প্রধান উৎপত্তিস্থল। নীলের উত্তরাংশ সুদানে শুরু হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত, প্রায় পুরোটাই মরুভূমির মধ্য দিয়ে। মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকে নীলের উপর নির্ভরশীল। মিশরের জনসংখ্যার অধিকাংশ এবং বেশিরভাগ শহরের অবস্থান আসওয়ানের উত্তরে নীল নদের উপত্যকায়। প্রাচীন মিশরের প্রায় সমস্ত সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা এই তীরেই অবস্থিত। কাঙ্গো, তানজানিয়া, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, মিশর জুড়ে বিস্তৃত নীল নদ ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। এটি সেই নদ যার সঙ্গে মিশে আছে মুসা আলাইহিসসালামের স্মৃতি, যেখানে তৎকালীন জালিম বাদশাহ ফেরাউনের হত্যা থেকে রক্ষা করতে মহান আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালামের মা তাকে একটি ঝুড়িতে করে ভাসিয়ে দিয়েছিলেন নীল নদে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সূরা কাসাসের 7 নম্বর আয়াত, মুসা জননীর প্রতি আমি নির্দেশ দিলাম, তাকে দুধ পান করাও। যখন তুমি তার সম্পর্কে কোনো আশঙ্কা করবে তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না, চিন্তিত হইও না, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং একজন রাসূল বানাবো। এরপর ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদলগ্ন বাগানে থেমে যায়। ফেরাউনের লোকজন সেটি উঠিয়ে নেয় এবং পরবর্তী সময়ে ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে নিয়ে এলে শিশু মুসা আলাইহিসসালামের সৌন্দর্য দেখে তার কোমল অন্তরে মাতৃস্নেহে বিগলিত হয়ে যায়। অবশেষে চিরশত্রু ফেরাউনের ঘরেই তিনি পরম যত্নে লালিত পালিত হন। জাহিলি যুগে এই নদকে ঘিরে নানা কুসংস্কার প্রচলন ছিল। মিশরীয়রা বিশ্বাস করত, দেবতা হ্যাফিকে খুশি করা গেলেই নীল নদে পানির প্লাবন আসবে, নতুন ফসল জন্মাবে, আর তাই তারা দেবতা হ্যাফির পূজা করত। শুধু তাই নয়, বছরের একটা নির্দিষ্ট সময় নীল নদের পানি শুকিয়ে যেত। তারা বিশ্বাস করত একটি সুন্দরী কুমারী যুবতী বলি দিলেই নীল নদ পানিতে ভরে যাবে। তাই প্রতি বছর তারা এই সুন্দরী কুমারী যুবতীকে নীল নদে বলি দিত।
ভিক্টোরিয়া হ্রদ এবং ভূমধ্যসাগরের অঞ্চলের মধ্য দিয়ে প্রায় 6,650 কিলোমিটার দৈর্ঘ্যসহ নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটি। নীলনদের নিষ্কাশন অববাহিকা 32,54,555 বর্গ কিলোমিটার, আফ্রিকার প্রায় 10% এলাকা জুড়ে। যদিও অন্যান্য প্রধান নদীর তুলনায় নীলনদ সামান্য জল বহন করে, খার্তুম থেকে দক্ষিণে নদীটি শ্বেত নীল নদ নামে পরিচিত, যা সীমিত অর্থে ব্যবহৃত হয় লেকনো এবং খার্তুমের মধ্যবর্তী অংশকে বর্ণনা করার জন্য। খার্তুমে নদীটি নীলাভ নীল নদ দ্বারা মিলিত হয়েছে। শ্বেত নীল নদ শুরু হয় পূর্ব আফ্রিকায় আর নীলাভ নীল নদ শুরু হয় ইথিওপিয়ায়। উভয় শাখাই পূর্ব আফ্রিকান রিফটের পশ্চিম প্রান্তে অবস্থিত। শ্বেত নীল নদের উৎস সম্পর্কে শত শত অন্বেষণের পরেও বিতর্ক রয়ে গেছে। শ্বেত নীল নদের সবচেয়ে দূরবর্তী উৎস হল কাজিরা নদী, তবে কাজিরা নদীর রয়েছে উপনদী। সেগুলি শ্বেত নীল নদের সবচেয়ে দূরবর্তী উৎসের জন্য বিতর্কিত। শ্বেত নীল নদ নিমুলের ঠিক দক্ষিণে দক্ষিণ সুদানে প্রবাহিত হয়। সেখানে এটি বাহার আল জাবাল নামে পরিচিত। শহরের ঠিক দক্ষিণে আসওয়া নদীর সঙ্গে এর সঙ্গমস্থল। বাহার আল গাজাল 716 কিলোমিটার দীর্ঘ। বাহার আল জাবালের সাথে লেকনো নামক একটি ছোট উপদ্র মিলিত হয়েছে, যার পরে নীল নদটি বাহার আল আবিয়াদ বা শ্বেত নীল নদ নামে পরিচিত হয়, তার পানিতে ঝুলে থাকা সাদা কাদামাটি থেকে। নীল নদ বন্যার সময় একটি সমৃদ্ধ পলি জমা রেখে যায়, যা মাটিকে উর্বর করে। 1970 সালে আসওয়ান বাঁধের কাজ শেষ হওয়ার পর থেকে মিশরে আর নীল নদের বন্যা হয় না এবং এটি একটি আনাব্রাঞ্চ নদী হয়ে যায়। বাহার আল জেরাব নীল নদের বাহার আল জাবাল অংশ থেকে প্রবাহিত হয় এবং আবার শ্বেত নীল নদে মিলিত হয়। মিশরে আসওয়ান বাঁধের নিচে নাসের হ্রদের উত্তর সীমাতে নীলনদ তার ঐতিহাসিক গতিপথ আবার শুরু করেছে। কায়রোর উত্তরে নীলনদ দুটি শাখায় বিভক্ত, যা ভূমধ্যসাগরকে খাদ্য সরবরাহ করে। পশ্চিমে রোসেট্টা শাখা এবং পূর্বে দামিয়াতে, যা নীল বদ্বীপ গঠন করে। নীলাভ নীলের সাথে সঙ্গমের নিচে একমাত্র প্রধান উপনদী হল আদবারা নদী, যা লোহিত নীল নামে পরিচিত। সমুদ্রের দিকে প্রায় অর্ধেক পথ এটি তানা হ্রদের উত্তরে ইথিওপিয়ায় উৎপন্ন হয় এবং প্রায় 800 কিলোমিটার দীর্ঘ। ইথিওপিয়ায় বৃষ্টি হলে কেবল আদবারাহ নদী প্রবাহিত হয় এবং খুব দ্রুত শুকিয়ে যায়। জানুয়ারি থেকে জুনের শুকনো সময়কালে এটি সাধারণত খার্তুমের উত্তরে শুকিয়ে যায়। নীলাভ নীল নদ ইথিওপিয়ান পার্বত্য অঞ্চলের তানা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। নীলাভ নীল খার্তুমের প্রায় 1400 কিলোমিটার প্রবাহিত হয়, যেখানে নীলাভ নীল এবং শ্বেত নীল নদ মিলে নীল নদ গঠন করে। নীল নদ দ্বারা প্রবাহিত পলির 99% এবং 96% পরিবাহিত পলি ইথিওপিয়াতে উৎপন্ন হয়, যার 49% পানি। নীল নদ থেকে আসা পলির ক্ষয় এবং পরিবহন শুধুমাত্র ইথিওপিয়ান বর্ষাকালে ঘটে, যখন ইথিওপিয়ার পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত বিশেষভাবে বেশি হয়। আর বছরের বাকি সময় ইথিওপিয়ায় নীল নদে ফেলে আসা বড় নদীগুলোর প্রবাহ কম থাকে। কঠোর শুষ্ক ঋতু এবং খরার নীল নদ সম্পূর্ণরূপে শুকিয়ে যায় এবং এই নদীতে বাঁধ স্থাপনের আগে আসওয়ানের বার্ষিক পানি নিঃসরণ 15 এর ফ্যাক্টর দ্বারা পরিবর্তিত হয়। আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বরের শুরুতে এই নদী প্রতি সেকেন্ডে 8,212 ঘনমিটার অর্থাৎ 29 লক্ষ ঘনফুট পানি সর্বোচ্চ প্রবাহ করেছিল এবং এপ্রিলের শেষের দিকে এবং মে মাসের প্রথম দিকে প্রতি সেকেন্ডে এই নদী 512 ঘনমিটার অর্থাৎ 19,500 ঘনফুট সর্বনিম্ন প্রবাহ করেছিল। বাহার আল গাজাল এবং সোবাত নদী নিষ্কাশনের দিক থেকে শ্বেত নীল নদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উপনদী। 19 শতকে মিশর ও সুদান দুটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে। ব্রিটিশরা বুঝেছিল নীলনদ ছাড়া মিশর অস্তিত্ব অসম্ভব, তাই তারা পানি নিয়ন্ত্রণে মিশরকে প্রাধান্য দিতে শুরু করে এবং 1929 সালে হয় প্রথম বড় চুক্তি। এতে মিশরকে দেওয়া হয় বিশেষ পাওয়ার, মানে নীল নদে অন্য কোনো দেশ বাঁধ বানাতে চাইলে মিশরের অনুমতি লাগবে। এতে মিশর শক্তিশালী হলো, কিন্তু সুদান আর ইথিওপিয়ার মতো দেশ বঞ্চিত রইল। 1949 সালে মিশর ও সুদান একটি নতুন চুক্তি করে। নীল নদের গড় পানির প্রবাহ ধরা হয় 84 বিলিয়ন ঘনমিটার। এর মধ্যে মিশর পায় 55.5 বিলিয়ন আর সুদান পায় 18.5 বিলিয়ন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো
উজানের দেশগুলো বিশেষ করে ইথিওপিয়া এখানে কোনো বরাদ্দই পায়নি। এই চুক্তির ভিত্তিতেই তৈরি হয় আসওয়ান হাই ড্যাম এবং রোসরিজ ড্যাম। ইথিওপিয়ারা বলেছিল ব্লু নীল তো আমাদের দেশ থেকে উচ্চারিত, অথচ আমাদের কোনো অধিকার নেই। দারিদ্র্য আর রাজনৈতিক অস্থিরতার কারণে তারা তখন কিছুই বলতে পারেনি, কিন্তু ক্ষোভ তো জমাইছিল। 1999 সালে ইথিওপিয়া, উগান্ডা, কেনিয়া, তানজানিয়া ও আরও কয়েকটি দেশ তৈরি করে নাইল বেসিন ইনিশিয়েটিভ। তাদের দাবি ছিল সবাই সমান অধিকার পাবে। এরপর 2010 সালে 6টি দেশ স্বাক্ষর করে সিএফএ, কোঅপারেটিভ ফার্মওয়ার্ক এগ্রিমেন্ট, এবং এতে ভেটো পাওয়ার বাদ দেওয়া হয়। কিন্তু মিশর ও সুদান তা মানতে অস্বীকৃতি জানায়। 2011 সালে ইথিওপিয়া শুরু করে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম, যার ক্ষমতা প্রায় 6000 মেগাওয়াট। আফ্রিকার সবচেয়ে বড় বাঁধ এটি। মিশর ভয় পায় আমাদের পানির প্রবাহ কমে যাবে। সুদানও শুরুতে উদ্বিগ্ন ছিল, পরে তারা কিছুটা সমর্থন দেখায়। ইথিওপিয়া বলে আমরা শুধুই বিদ্যুৎ উৎপাদন করব, পানি সরাসরি ব্যবহার করব না। কিন্তু এখনও এই বাঁধকে ঘিরে কোনো সমাধান আসেনি। আজও নীল নদের পানি নিয়ে উত্তেজনা চলছে। মিশর বলছে আমাদের বেঁচে থাকার প্রশ্ন, ইথিওপিয়ারা বলছে এটা আমাদের উন্নয়নের স্বপ্ন। সুদান মাঝপথে দাঁড়িয়ে কখনো এক পাশ কখনো আরেক পাশ। নীল নদ হাজার বছরের সভ্যতা সাক্ষী, কিন্তু ভবিষ্যতে কি সে আবার নতুন সংঘাতের সাক্ষী হবে? অন্যান্য নদীর তুলনায় নীল নদের কিছু বৈশিষ্ট্য আছে যা অন্যান্য নদী থেকে নীল নদকে আলাদা করে তোলে। ইবনে সিনা বলেন নীল নদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য কোনো নদীর মধ্যে নেই। প্রথমত, উৎপত্তি স্থল থেকে শেষ প্রান্তের মাঝে এর দূরত্ব সর্বাধিক। দ্বিতীয়ত, তা প্রবাহিত হয় বড় বড় পাথর ও বালুময় প্রান্তরের উপর দিয়ে, যাতে কোনো শ্যাওলা ও ময়লা আবর্জনা নেই। তৃতীয়ত, তার মধ্যে কোনো পাথর বা কঙ্কর সবুজ হয় না। বলা বাহুল্য যে নদীটির পানি স্বচ্ছতার কারণে এরকম হয়ে থাকে। চতুর্থ, আর সব নদী যখন পানি কমে যায় তখন নীল নদের পানি বৃদ্ধি পায়, এবং অন্যান্য সকল নদীর যখন পানি বৃদ্ধি পায় তখন নীল নদের পানি কমে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নীল নদের কোনো রহস্য জানেন? যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু জেনে থাকেন এবং কিছু শিখে থাকেন, তাহলে অনুরোধ করছি অন্যদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি চান আমরা এমন আরো সত্যভিত্তিক কন্টেন্ট বানাতে পারি, তাহলে আমাদের উৎসাহ দিতে ভিডিওতে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।